এক গ্রামে ছিল পাশাপাশি দুইটি বাড়ি, যাদের নাম ছিল লালবাড়ি আর সবুজ বাড়ি। আর বাড়িগুলির রঙের সাথে বাড়িতে থাকা সদস্যদের মেজাজ স্বভাব চরিত্রের সাথে ছিল বড্ড মিল। ধর মুরগি, সকাল হলেই পাশের বাড়ির মুরগিগুলো ডাকাডাকি চালু করে দেয়। একটু শান্তিতে ঘুমাতেও পারি না এদের জ্বালায়। বুঝলে বউ, একদিন এদের ধরে স্যুপ বানিয়ে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। মুরগি পোষা বার হয়ে যাবে ওই সবুজ বাড়ির। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। প্রত্যেক দিন এমন করে ডাকে কক কক করে, যেন ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছি ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। যা তা একেবারে। যাই বলো বউ, মুরগিগুলো শান্তিতে ঘুমাতে দেবে না। যাই করে হোক কড়াইতে ওকে চাপাতেই হবে, তবেই সবুজ বাড়ির একটু জ্ঞান হুঁশ হবে, বুঝেছো? আর তুমি তো ভালো করেই জানো, ওদের দেখলেই আমার গা পিত্তি জ্বলে যায়। ভিখিরি কতগুলো পাশে এসে জুটেছে। হলুদ বাড়িতে থাকতো দিলীপ বাবু ও তার স্ত্রী মঞ্জু। দিলীপ বাবু পেশায় ব্যবসায়ী, কিন্তু মেজাজে ভীষণ খিটখিটে, বদমেজাজি আর রাগী। দাঁড়াও তাহলে, আমি এক্ষুনি মুরগিগুলোকে ধরে নিয়ে আসছি। সত্যিই তো, এই পৃথিবীতে ওদের ডাক শুনতে আসিনি। তোরা ডাকতেই থাক, তোর সময় আসছে রান্নাঘরে, দেখাচ্ছি মজা, দাঁড়া। মঞ্জু তখন দিলীপ বাবুর কথা মতো মুরগিগুলোকে ধরে আনতে গেল। আরে মুরগি, কোথায় গেলি রে তোরা? পালিয়ে গেলি নাকি? আরে যা, মুরগিগুলো তো পালিয়ে গেল, কিন্তু এখানে একটা ডাব পড়ে আছে। যাই যাই, ডাবটাই নিয়ে নি। সবুজ বাড়ির নারকেল গাছের ডাব আমাদের উঠোনে পড়ে আছে, তাহলে এটা আমাদেরই ডাব। তাড়াতাড়ি তুলে নি, যা করার করে নেবে। আজকে আর মুরগিগুলোকে ধরতে পারলাম না, কালকে ঠিক দেখাবো মজা। আপাতত ডাবটা খাইয়ে মাথাটা ঠান্ডা করে আসি ওনার। এই, তোমাদের উঠোনের ময়লা পাতা আমাদের উঠানে আসছে কেন? ঠিক করে ঝাড়ু দাও, না হলে আমাদের বাড়ির ময়লা সব তোমাদের বাড়িতে গিয়ে ফেলে আসবো, তখন বুঝবে। আচ্ছা, তাহলে তুমিও বাতাসকে গিয়ে বলো না, যাতে তোমাদের গাছের পাতা আমাদের উঠানে না নিয়ে আসে। কি ইচ্ছা করে আমার বাড়ি নোংরা করে ঝগড়া করার তার খুঁজছিস, তাই না রে নোংরা মহিলা কোথাকার? কি বললি? আমাকে নোংরা মহিলা বলছিস? তুই তুকারি করছিস? আচ্ছা আচ্ছা, আমি যদি নোংরা মহিলা হই তাহলে তুই কি চোর একটা? কি তুই আমাকে চোর বললি? তোর এত বড় সাহস! হ্যাঁ হ্যাঁ বলেছি, বেশ করেছি। তুই কি মনে করেছিস আমাদের বাড়ির ডাব চুরি করবি আর আমি কিচ্ছুটি টের পাবো না? একটু আগেই তো ডাবটা চুরি করলি। কি মনে ভেবেছিস আমি দেখিনি? আমি আমাদের ছাদ থেকে সব দেখেছি, কিন্তু আমি কিচ্ছু বলিনি, কেননা আমি তোর মতো নয়। আচ্ছা বেশ করেছি, তাহলে আমি ডাব নিয়েছি। ডাবটা আমাদের উঠানে পড়েছিল, তাই ওটা আমাদেরই ডাব। আহারে কি মজা, তাই না? গাছটা তো আমাদের, তাহলে তোদের ডাব কি করে হলো? অতই যদি ডাব খেতে শখ হয় তাহলে গাছ লাগিয়ে খা না। এই শোন, বেশ করেছি ডাব খেয়েছি। তোদের মুরগির জন্য আমাদের ঘুম হয় না, এইবার মুরগিগুলো কেটে স্যুপ বানিয়ে খাবো। কি করবি তুই? ও তাই নাকি? তোদেরও তো গরু আছে, আমাদের বাড়ির ঘাসগুলো খেয়ে যায়। কবে গরুটাকে বেচে দেবো টেরও পাবি না। তাহলে তুই তোর বাড়িতে বেড়া দে। আমরা কেন বেড়া দিতে যাব? তুই দে না পাঁচিল। বাজে মহিলা একটা, অকারণে গায়ে পড়ে কিভাবে ঝগড়া করলো সকাল সকাল আমার সাথে। একটু বড় ব্যবসাদার হয়েছে কি হয়নি, মানুষকে তো মানুষ বলেই মনে করে না। আমাদের ডাব চুরি করে নিয়ে গেল আর আমাকেই হাজার কথা শোনালো। আরে রূপা, ছাড়ো তো। জানোই তো আমরা ওদের সাথে তর্কে কখনোই পেরে উঠবো না। আমরা হলো দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ, আর ওরা কোথায় ব্যবসাদার। ওদের একটা আলাদাই জোর। তাই আমি বলি বেশি তর্ক না করে চুপচাপ থাকার চেষ্টা করো, শান্তিতে থাকবে তাতে। সবুজ বাড়িতে থাকতো মাধব ও তার স্ত্রী রূপা। মাধব পেশায় ছিল চাষি, চাষবাস করেই তাদের সংসার চলতো, আর খুবই শান্তপ্রিয় মানুষ। আরে বাবা, তুমি তো বলছো চুপচাপ থাকতে, কিন্তু সব সময় তো আর চুপচাপ থাকা যায় না। পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলে তখন তো উত্তর দিতেই হয়। আচ্ছা মা, কি শুরু করেছো বলো তো? গ্রামে তো একটা আমাদের মান সম্মান আছে, সবাই তোমাদের ঝগড়ুটে বউ হিসাবে চিনে গেছে। রোজ রোজ এই দুই বাড়ির সাথে ঝগড়া আর ভালো লাগছে না, বাড়িতে থাকাই যাবে না। দুই বাড়ির ঝগড়া নিয়ে এইদিকে সবুজ বাড়ির মাধব ও রূপার ছেলে মুকুল যেমন দুই বাড়ির ঝগড়া নিয়ে ভীষণই বিরক্ত ছিল, অন্যদিকে লাল বাড়ির দিলীপ ও মঞ্জুর একমাত্র ছেলে দীপঙ্করও ছিল ভীষণ বিরক্ত।
এই যে তোমার দ্বারা তো কিচ্ছুটি হয় না, বললাম মুরগিগুলো ধরে আনতে, তা তো পারলেই না। সকাল সকাল ওই বউয়ের মুখে কতগুলো কথা শুনে এসে নালিশ জানাচ্ছ। বলি কি পারো তুমি? হ্যাঁ, আরে কি হচ্ছে কি মা বাবা, তোমাদের জন্য কি ঘর ছেড়ে পালাতে হবে? সকাল সকাল কি অশান্তি দুই বাড়ির সাথে লেগে গেল, আর ভালো লাগে না বাড়িতে থাকতে। এই সব হয়েছে তোর জন্য। তোকে আমি 1000 দিন বলেছি না ওই বাড়ির ছেলের সাথে একদম বন্ধুত্ব রাখবি না। এইদিকে তোর মাকে অপমান করে চলে যাচ্ছে, তাতে তোর কিছু যায় আসে না। ওদের সাথে কোনো বন্ধুত্ব বজায় রাখতে হবে না, এই আমি বলে দিলাম। আহা কি মুশকিল, তুমি ঝগড়া করছো, এবার আমাকেও ঝগড়া করতে হবে। তুমি তো মিলে জুলে চলতে পারো না ওদের সাথে, ওরা তো মিলেই থাকতে চায়। হয়েছে হয়েছে, তোকে আর মায়ের মুখে মুখে তর্ক করতে হবে না, যা এখান থেকে। আর ওদের সাথে কোনো বন্ধুত্ব রাখতে হবে না, এই বলে দিলাম। শুনেছো তুমি, শুনেছো ছেলের কথা? আমারই নাকি সব দোষ। আমি কি ছেলে জন্ম দিলাম, সব দোষ আমারই দেখতে পাচ্ছে। ভাবা যায় আমাকে যে এতগুলো কথা শুনিয়ে গেল, তার প্রতিবাদ কেউ করছে না। আমি কোন সংসারে বাস করছি? আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি তোমার ব্যাপারটা কি করা যায়। এই যে মাধব, শোনো এদিকে, কথা আছে একটু। হ্যাঁ দাদা বলো, কি কথা? তোমার বউ কেন আমার বউকে সবসময় কথা শোনায়? পায়ে পা লাগিয়ে কেনই বা সবসময় ঝগড়া করে বলো তো? আরে দাদা, তোমার বউ কি ধোয়া তুলসী পাতা? সে নিজেই তো প্রথমে ঝগড়া শুরু করে। তোমার বউয়ের কাজই তো শুধু খালি তর্ক করা। কি বলছো দাদা? তাহলে তোমার বউকে একটু কম নাক গলাতে বলতে পারো তো অন্যের কাজে। আর তোমার বউ ইচ্ছে করে হেয় করে কথা বলে সবসময় আমার বউকে। তোমার বউ যদি সবসময় কথা শোনার যোগ্য কাজকর্ম করে থাকে তাহলে তো বলবেই। আরে দাদা, এইসব ঝামেলা বন্ধ করো। এইভাবে চলতে থাকলে কিন্তু ঝামেলা আরও বাড়বে বই কি কমবে না। ঝামেলা বড় করার জন্যই তো তোমার বউ যথেষ্ট, তাই না? তোমার মুখের কথা আর ব্যবহার একটুও ভালো না। বড় ব্যবসায়ী হলেই কিন্তু ভদ্রতা শেখে না মানুষ। আরে যাও যাও, তোমার ভদ্রতা শেখানোর এতই যখন ইচ্ছা, তাহলে নিজের বউকে একটু শেখাও ভালো করে। আরে দাদা, তোমার সাথে কথা বলাই আমার উচিত হয়নি। আমি চললাম, আমার অনেক কাজ আছে। পরের দিন সকালে লাল বাড়ির একমাত্র ছেলে দীপঙ্কর আর সবুজ বাড়ির একমাত্র ছেলে মুকুল দুই বন্ধু হওয়ায় গ্রামেরই একটা গাছের নিচে তারা দেখা করে। দেখ দীপু, আমাদের এতদিনের বন্ধুত্ব দুই পরিবারের ঝগড়ার জন্য তা নষ্ট হতে পারে না। আমাদের বন্ধুত্ব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুই কি বলিস? তুই একদম ঠিক বলেছিস মুকুল। পরিবারের ব্যাপারটা আলাদা, আর আমাদের বন্ধুত্বটা একদমই আলাদা। আমরা আমাদের বন্ধুত্ব একেবারে নষ্ট হতে দিতে পারি না। তুই তো জানিস, ঝগড়া মানে শুধু ভুল বুঝাবুঝি ছাড়া আর কিছুই না। যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে হয়তো সব মিটে যেত। আরে না না, আমি আমার বাবা মাকে ভালো করে চিনি, তারা ওসব বোঝানোতে মানবে না রে। তাহলে তুই বল কি করতে পারি? এভাবে তো রোজ রোজ মেনে নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। আরে শোন শোন, অনেক দিন ধরে আমার মাথায় একটা আইডিয়া চলছে এই ব্যাপারটা নিয়ে। আইডিয়া? সেটা আবার কেমন? তাহলে বল আমায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কানে কানে শোন। আরে ভাই, এতে তুই দারুণ আইডিয়া বলেছিস, কিন্তু আমার একটু ভয় হচ্ছে। তোর কোনো বিপদ হবে না তো এতে? আরে না না, আমার কিছুই হবে না, তুই অত চিন্তা করিস না। আর হ্যাঁ, তোর বাবা যখন মাঠে যাওয়ার জন্য বের হবে তখনই কিন্তু আমাদের কাজগুলো করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে দীপু, এখন যাই, সময় মতো আবার দেখা হবে আমাদের তাহলে। এরপরে মুকুলের বাবা যখন কাজের উদ্দেশ্যে রওনা হলো, ঠিক তখনই দুই বন্ধু মিলে পুকুর পাড়ে একটা প্লাস্টিকের কুমির নিয়ে দাঁড়িয়ে থাকে। আরে মুকুল, তুই ঠিকঠাক দেখেছিস তো তোর বাবা বাড়ি থেকে বার হয়েছে তো? না হলে কিন্তু আমাদের প্ল্যান মতো কাজটা হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখেছি, বাবা অনেকক্ষণ আগেই বার হয়ে গেছে। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি পুকুরে নেমে পড়, বাবা এই পথ থেকেই কিন্তু যাবে। আরে বন্ধু, জলে তো নেমে পড়লাম, তোর বাবা তো এখনো আসছে না। আরে তুই চিন্তা করিস না, এখনই চলে আসলো বলে। আচ্ছা ঠিক আছে, তুই কুমিরটাকে ফেলে দে জলে, আমি অ্যাক্টিংটা শুরু করে দিই। আরে ওই তো দূরে দেখা যাচ্ছে, বাবা মনে হয় এ পথ দিয়ে চলে আসছে। আমি তাহলে এখান থেকে চলে গেলাম আমার বাকি কাজগুলো সেরে আসতে। এরপরে কুমিরটা জলে ফেলে দিয়ে মুকুল সেখান থেকে চলে যায়। আরে হ্যাঁ, ওই তো মুকুলের বাবা এ পথ দিয়েই আসছে, তাড়াতাড়ি অ্যাক্টিংটা শুরু করে দিই। এরপরে দীপঙ্কর জলের মধ্যে শুয়ে তার অভিনয় শুরু করে দেয়।
বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। আরে ওই দিকের পুকুর থেকে একটা বাঁচাও বাঁচাও বলে আওয়াজ আসছে না? মনে হচ্ছে কেউ খুবই বিপদে আছে, আমাকে তো দেখতে হবে। এইভাবে শুনেও না শোনার ভান করে চলে গেলে ভগবানও আমায় ক্ষমা করবে না। তাড়াতাড়ি গিয়ে দেখি কে বিপদে পড়েছে। আরে বাপরে, জলের মধ্যে কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে মনে হয়। দেখে কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হয় আমাদের গ্রামেরই কেউ হবে। আরে বাবা, পাশে ওটা কি আবার কুমির মনে হয়। পুকুর পাড়ে কুমির কোথা থেকে এলো? আরে যাই হোক, ছেলেটাকে আমাকে বাঁচাতেই হবে। মুকুলের বাবা একটুও সময় নষ্ট না করে সাঁতার কেটে দীপঙ্করকে তুলে নিয়ে আসতে গেল। কাকা কাকু, তাড়াতাড়ি চলো পুকুর পাড়ের দিকে, দীপঙ্কর খুবই বিপদে আছে, কুমিরের সাথে লড়াই করছে। আরে দীপুর বাবা, তাড়াতাড়ি চলো, না জানি কত বিপদে আছে আমার ছেলেটা। এদিকে মাধব দীপঙ্করকে পাড়ে তুলে নিয়ে আসে। তখন দীপঙ্কর জোরে জোরে বলতে থাকে, ও, কে বাঁচালো আমায়, কে বাঁচালো, অনেক ধন্যবাদ, আমি আপনার জন্য প্রাণ ফিরে পেলাম, আমি তো মরেই যাচ্ছিলাম। আর ঠিক তখনই দীপঙ্করের বাবা মা এসে সব কথা শুনতে পায় আর নিজেদের সমস্ত কর্মকাণ্ডের জন্য লজ্জিত অনুভব করতে থাকে। কিরে বন্ধু, তাহলে আমার আইডিয়াটা কেমন ছিল বল? আরে বন্ধু, হেব্বি ছিল হেব্বি, এখন থেকে একটু শান্তিতে থাকা যাবে বাড়িতে।